স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মিউট হয়েছিলাম। স্যার আপনি তো মিউট হয়ে আছেন, যাক তাও ভালো। আমি তো টেনশনে ছিলাম যে স্যার মানে আপনি ক্লাসে ঢুকবেন কিনা। স্যার খেলা দেখতেছেন না? না, খেলা চলতেছে নাকি? আচ্ছা ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। খেলা চলতেছে না স্যার? না, আমি দেখছি এমনি সার্টিফিকেটও চল্লিশ করছিল, অতটুকু দেখছি। শেষে দিয়ে ভালো করতেছে স্যার, এই কারণে মনে হয় আপনাকে মনে পাবো না। ওই রকম না, যা হোক। পড়াশোনা কিছু হলেও করতে হবে। জি স্যার, ঠিক আছে। আজকে কি পড়া জিজ্ঞেস করার কথা ছিল নাকি ছিল? পড়ানোর কথা ছিল। জি স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমরা ফৌজদারি কার্যবিধি না পড়বো, ওই দিন তো মনে হয় 160 আমরা 166 পর্যন্ত গেছিলাম। আমার কথা কি শোনা যায়? জি স্যার, শোনা যায়। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। তো আমরা কি 163 পর্যন্ত পড়ছিলাম না? জি স্যার। 164 কি? 164 হচ্ছে স্বীকারোক্তি লিপিবদ্ধ করার ক্ষমতা। স্বীকারোক্তি লিপিবদ্ধ করার ক্ষমতা, তার মানে স্বীকারোক্তি কে লিখতে পারবেন আইনত, সেটা নিয়ে আলোচনা। ওখানে প্রথমে বলতেছে আপনার স্বীকারোক্তি লিপিবদ্ধ করতে পারবে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট। এরপরে বলতেছে এতদ উদ্দেশ্যে নিযুক্ত ওই সরকার কর্তৃক বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট পারে। একটা জিনিস খেয়াল করবেন, এর আগে লিখে দিছে আপনার পুলিশ অফিসার ছাড়া পুলিশ অফিসারে এই কাজ করতে পারেন। পুলিশ অফিসারে কি করতে পারে না? জবানবন্দি, স্বীকারোক্তি, এই যে আসামি স্বীকারোক্তি দিবে এটা পুলিশে লিপিবদ্ধ করতে পারে না। এটা লিপিবদ্ধ করতে পারে ম্যাজিস্ট্রেটে। এখন কোন আসামিকে যখন স্বীকারোক্তি দেওয়ার জন্য এইরকম ম্যাজিস্ট্রেটের কাছে উপস্থিত করবে, তখন কি করবে ম্যাজিস্ট্রেটে? প্রথমে তাদেরকে বলবে যে ইয়া করার জন্য, প্রথমে তাদেরকে বলবে যে তোমাদেরকে প্রলোভন, ভীতি প্রদর্শন, প্রতিশ্রুতি এগুলো দেখাইছে কিনা। কি করবে আপনার? প্রলোভন, ভীতি প্রদর্শন, প্রতিশ্রুতি এগুলো দেখাইছে কিনা। এরপরে তাকে বলবে, আসামিকে বলবে যে তুমি স্বীকারোক্তি দিতে বাধ্য নও। সে কি স্বীকারোক্তি দিতে সে আইনত বাধ্য না, এবং এই স্বীকারোক্তি দিলে তার দণ্ড পর্যন্ত হয়ে যেতে পারে। চাইলে ম্যাজিস্ট্রেটে কি বলবে বা কি পদ্ধতি নিবে
ম্যাজিস্ট্রেটের প্রথমে বলে দিবে যে তুমি স্বীকারোক্তি দিতে বাধ্য নও। পুলিশ তোমাকে মারি পিটাই স্বীকারোক্তি দিতে বাধ্য করতেছে কিনা, তোমার মনে শরীরে কোনো ব্যথা বেদনা আছে কিনা। এরপর তুমি যদি স্বীকারোক্তি দাও তোমার দণ্ড হতে পারে, জেল হবে, ফাঁসি হবে, ইত্যাদি ইত্যাদি। তারপরে বলছে এরপরও যদি আসামি স্বীকারোক্তি দিতে চায় তাইলে উনি স্বীকারোক্তি লিপিবদ্ধ করবে। স্বীকারোক্তি লিপিবদ্ধ আসামিকে স্বীকারোক্তি পরে শোনাবে। আসামি যদি কোনো স্বীকারোক্তির ব্যাখ্যা করতে চায় এরপরে সেটাও করতে পারবে। তারপরে সে যদি কোনো কিছু ওখান থেকে অস্বীকার করতে চায় সাথে সাথে তাও পারবে। সবকিছু যতক্ষণ সে ওকে বলবে না ততক্ষণ 164 অনুযায়ী ম্যাজিস্ট্রেট এর সাথে কাজকর্মে লিপ্ত থাকবে। সবকিছু শেষ, পড়ছে, শুনছে, ওকে বলছে, তারপর ওখানে ম্যাজিস্ট্রেট আর আসামি সিগনেচার দিবে। সিগনেচার দেওয়ার আগে দিবে যে আমি অমুক অমুক আসামির কি করলাম, স্বীকারোক্তি লিপিবদ্ধ করলাম, আমি নিজে শুনছি, আমি নিজে লিপিবদ্ধ করছি শুনে। ওই এর নিচে ওনারা দুইজনে স্বাক্ষর দিবেন। চাইলে জিনিসটা বুঝছেন 164 কি? জি স্যার, বুঝতে পারছি। এরপরে হচ্ছে আমাদের 167। 24 ঘন্টার মধ্যে যদি পুলিশ তদন্ত কার্যক্রম শেষ পারে, বলতেছে সেই ক্ষেত্রে কি পদ্ধতি অবলম্বন করবে পুলিশ। আসলে তো 24 ঘন্টার মধ্যে আমলযোগ্য অপরাধের তদন্ত কার্যক্রম সম্পন্ন করা কোন ক্রমেই সম্ভব না। সেই জন্য এই 167 এটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে আমাদের 167 বলতে আরো কিছু জিনিস আছে, যে 167 পুলিশ কার কাছে নিয়ে যায়, এরপরে কি করতে পারে, ওখানে 167 কি বলে, 167 বলছে যে তদন্ত তখনকার তদন্ত কার্যক্রম শেষ করে যদি আপনার সম্ভব হয় তাইলে এই সেকশন প্রযোজ্য হবে না। আর যদি 24 ঘন্টার মধ্যে তদন্ত শেষ করতে না পারে তাইলে এই সেকশন প্রযোজ্য হবে। প্রথমে বলতেছে আপনার কোন ব্যক্তিকে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় যখন মনে হয় যে 61 ধারা অনুযায়ী 24 ঘন্টার মধ্যে তার তদন্ত কার্যক্রম শেষ হবে না, তখন কি করবে? তখন পুলিশ তাকে নিকটস্থ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করবে।
এবং সাথে সে বিশ্বাস করবে, পুলিশ বিশ্বাস করবে যে অভিযোগ বা সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হলো, এই অভিযোগ বা সংবাদের দৃঢ় ভিত্তি আছে, আসামির এগুলো নিয়ে সম্পৃক্ততা আছে ইত্যাদি ইত্যাদি, তখন আপনার সে কি করবে, নিকটস্থ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট উপস্থিত করবে। মনে রাখবেন, এই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের যে অপরাধের জন্য তাকে গ্রেপ্তার করছে সেই অপরাধের বিচার করার ক্ষমতা থাকুক বা না থাকুক, সে এই আসামিকে কি করতে পারবে, পুলিশ হেফাজত দিয়ে দিতে পারবে। এবং বলতেছে এরূপ আটক 15 দিনের বেশি হবে না। এরূপ আটক কয় দিনের বেশি হবে না? 15 দিনের বেশি হবে না। এরপরে বলতেছে মামলাটি বিচার করার অথবা বিচারার্থে পাঠানোর অধিক্ষেত্রে যদি তার না থাকে, ওই এখতিয়ার যদি ওনার না থাকে, তাইলে উনি কি করবেন, আরো আটক রাখা প্রয়োজনীয় যদি মনে করে, তাহলে তিনি আসামিকে এরূপ অধিক্ষেত্র সম্পন্ন ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণের আদেশ দিতে পারবেন। তবে সত্য থাকে যে তৃতীয় শ্রেণীর কোন ম্যাজিস্ট্রেট সরকার কর্তৃক এই বিষয়ে ক্ষমতাবান নন। তৃতীয় শ্রেণীর কোন ম্যাজিস্ট্রেট কি করতে পারবে না, পুলিশ হেফাজতে দিতে পারবে না। আমরা ম্যাজিস্ট্রেট ছিলাম, মনে আছে? আমরা ম্যাজিস্ট্রেট কয় শ্রেণী পড়ছিলাম? স্যার 2 শ্রেণী স্যার। ম্যাজিস্ট্রেট 2 শ্রেণী, কি কি? জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট স্যার। হ্যাঁ, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট। এরপরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কয় শ্রেণী? 4 শ্রেণী স্যার। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্যার 4 শ্রেণী। 4 শ্রেণী, কি কি? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আর মহানগর এলাকার জন্য হচ্ছে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। তারপর হচ্ছে এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহানগর এলাকার ক্ষেত্রে, আর অন্যান্য এলাকার ক্ষেত্রে হচ্ছে এডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, ভেরি গুড। আর অতিরিক্তটা শুধু ওদের আন্ডারে থাকবে স্যার, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট যিনি, উনি এই পুলিশ রিমান্ডের শুনানি শুনতে পারবেন না। দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট যিনি, দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট যিনি, ওনাকে সরকার বিশেষভাবে ক্ষমতা দিলে পারবে, ক্ষমতা না দিলে পারবে না। ওনাকে কি করবে, সরকার যদি ক্ষমতা দেয় তাইলে পারবে, না হয় পারবে না। তাইলে এই শুনানি কে করতে পারবে? এই শুনানি করতে পারবে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত চিফ জুডিশিয়াল, অতিরিক্ত চিফ মেট্রোপলিটন, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, ওনারা। এরপরে বলতেছে এটা যদি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে না করে, এই শুনানি যদি প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটে করে, তাইলে আপনার কি করবে, এই যে তার সিনিয়র যিনি, ওনার নিকট প্রেরণ করবেন। তার মানে ফার্স্ট ক্লাসে যদি দেয়
উনি চিফ জুডিশিয়ালের কাছে পাঠাবে। আর যদি যদি দেয়, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যদি দেয়, তাইলে কার কাছে পাঠাবে? এটা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে অবহিত কর। ওই আদেশের একটা নকল ওনাদের কাছে পাঠাবে। আর যদি এটা চিফ মেট্রোপলিটনে দেয়, সেক্ষেত্রে ওনারা কি করবেন? ওনাদের সিনিয়র বস যিনি ওনার কাছে পাঠাবেন। এই যে তাদের সিনিয়র বস হচ্ছেন আপনার দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ। তাইলে দায়রা অতিরিক্ত দায়রা জজ এবং মেট্রোপলিটন সেশন জজ বা মহানগর দায়রা জজ। তাইলে জেলার দিক থেকে হলে আপনার দায়রা জজের কাছে পাঠাবে, মহানগরের দিক থেকে হলে মহানগর দায়রা জজের কাছে পাঠাবে। ফৌজদারিতে এই দুটো সেকশন খুবই গুরুত্বপূর্ণ, 164, 167। বড় বড় অপরাধ যেগুলো সংগঠিত হয় ফৌজদারিতে, সবগুলোর ক্ষেত্রে এই দুইটা সেকশন অ্যাপ্লিকেবল। এই সেকশন গুলো কোর্টে প্র্যাকটিস হয়। এই সেকশন গুলো আপনাদের ওকালতি জীবনে ফেস করতে হবে। সে কারণে খুব মনোযোগ দিয়ে এই দুটো সেকশন পড়বেন। আমরা যে প্রশ্নের কথা বলছিলাম যে মামলা তদন্তে পুলিশের অবারিত ক্ষমতা, তাইলে এখানে আমরা পাইলাম কি? এই যে তদন্ত কার্যক্রম সে যদি শেষ করতে না পারে 24 ঘন্টার মধ্যে, তাইলে ম্যাজিস্ট্রেট চাইলে তাকে অনধিক আরো 15 দিন সুযোগ দিতে পারে। তাইলে আসামি কি আপনার পুলিশ হেফাজতে নেওয়ার গ্রাউন্ডটা কি? এই যে যিনি পিপি হন উনি কি গ্রাউন্ড দেখান? ওনার গ্রাউন্ড দেখাতে হয় এই আসামির পুলিশে যা তদন্ত করছে, অপরাধের সাথে কে কে সংশ্লিষ্ট, এরকম কিছু তথ্য তার কাছ থেকে পাইছে, একে আরো হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে আপনার অপরাধ সম্পর্কে তথ্য উদ্ঘাটন হতে পারে। সে কারণে তাকে জামিন না দিয়ে পুলিশের হেফাজতে দেওয়া উচিত। জিনিসটা বুঝছেন? মনে রাখবেন, আমরা যে ড্রাফটিং বা মোসাফিদে নিয়ে কান্নাকাটি করি, ড্রাফটিং কিভাবে করবে, মোসাফিদে কিভাবে করবে, সেটার একটু ইঙ্গিত মূলায়নেই বলে দিছে যে এটার ক্ষেত্রে এটা লিখতে হবে, এটা বলতে হবে, ওইটার ক্ষেত্রে এটা এইভাবে লিখতে হবে, ওইভাবে বলতে হবে। মূল জিনিসটা এখানে আইনেই বলে দিচ্ছে। বাকিটা হচ্ছে আমরা যখন ড্রাফটিং করব তখন শিখবো। এরপরে হচ্ছে পুলিশের ডায়েরি নিয়ে কথাবার্তা। আমরা তো পুলিশের ডায়েরির কথা শুনছি না সবাই বেশকমে, যে এটাতে কি থাকে? এটাতে আপনার তদন্তের বিবরণ থাকে। এটাকে বলা হয় তদন্তের বিবরণ সম্বলিত ডায়েরি। তদন্ত করে মনে রাখবেন পুলিশে, আমরা যেখানে সংজ্ঞা করব ওখানে বলে দিছে তদন্ত করবে পুলিশে, ইনভেস্টিগেশন পুলিশে, আর অনুসন্ধান করবে, ইনকোয়ারি করবে ম্যাজিস্ট্রেটে। তাইলে এই তদন্ত করার সময় পুলিশে কি করবে? পুলিশে ডায়েরি মেনটেন করবে। সে ডায়েরি তো উনি পুলিশ অফিসারে কি করবেন? এই অপরাধের সংবাদ কখন তার কাছে আসছে, কখন তিনি তদন্ত আরম্ভ করছেন, কখন এই তদন্ত শেষ করছেন। এরপরে বলতেছে
ওই অপরাধের স্থানগুলো পিও বলে এটাকে, প্লেস অফ অকারেন্স। এই অপরাধের স্থানগুলো নির্ধারণ করছেন কিনা এবং তদন্তের ফলে যে পরিস্থিতি নির্মিত হয় এর একটা বিবরণ দিতে হবে। তারপরে প্রতিদিন তদন্তের অগ্রগতি কতটুকু এগুলো সে ডায়েরিতে লিপিবদ্ধ করবে। এগুলো সে কি করবে? পুলিশ ডায়েরিতে লিপিবদ্ধ করবে। তারপরে বলতেছে যে কোনো ফৌজদারি আদালত উক্ত আদালতের অনুসন্ধান বা বিচারাধীন মামলার পুলিশের ডায়েরি চেয়ে পাঠাতে পারেন এবং এই ডায়েরি সংশ্লিষ্ট মামলার সাক্ষ্য প্রমাণস্বরূপ গ্রহণ না করে এর অনুসন্ধান বা বিচারের সহায়ক হিসেবে ব্যবহার করতে পারে। তাহলে এটা কি হবে? সাক্ষ্য প্রমাণ হিসাবে গ্রহণ করবে না। এই ডায়েরি কি করবে? বিচারের সহায়ক হিসাবে গ্রহণ করবে। এই রায়হান সাহেব এমসিকিউতে আপনাদের এই প্রশ্ন আসবে, বলে দিলাম পুলিশের ডায়েরি কি কাজে ব্যবহৃত হয়। পুলিশের ডায়েরির ব্যবহার কি কাজে হয়? পুলিশের ডায়েরির ব্যবহার হচ্ছে আপনার এই মামলার সাক্ষ্য প্রমাণ হিসাবে নয়। এই পুলিশ ডায়েরি ব্যবহার হবে অনুসন্ধান বা বিচারের সহায়ক হিসাবে। আদালতে দেখছে এই কথা বলে আপনার আসামি বা আসামি পক্ষের অন্য কেউ এই ডায়েরি চাইতে পারে না। এখন প্রশ্ন হচ্ছে এই ডায়েরি তাইলে আসামি পক্ষ কিভাবে দেখে? এই ডায়েরি আসামি পক্ষ আমাদের দেশে দেখে পুলিশকে কিছু মাল্টিভিটামিন দিয়ে, নিজে গ্লুকোজ দিয়ে, অপরাধের মাত্রা ভেদে 1000-2000 টাকা দিলে ওই পুলিশে এটা দেখতে দেয়। এরপরে বলতে তো কখনো কখনো যদি পুলিশ অফিসার তার স্মৃতি পুনরুজ্জীবিত করার জন্য এই ডায়েরি দেখতে চায়, তাহলে তাকে এই ডায়েরি দেখতে দিতে হবে। একটা জিনিস, আমাদের দেশে আমলাতান্ত্রিক জটিলতার কারণে এই সমস্ত সিস্টেমের কারণে ফৌজদারি মামলা অনেকটা কম প্রমাণিত হয়। দেখা গেল পুলিশ ডায়েরি দিছে আপনার 2005 সালে, ওই মামলার সাক্ষী হয়, জেরা হয় 2020 সালে, 15 বছর পরে। এই কথা তো তাদের মনে থাকার মতো কথা নয়। এরপরে হচ্ছে 173 নম্বর সেকশন, আরো গুরুত্বপূর্ণ। 173 বলতেছে পুলিশ অফিসারের রিপোর্ট। এই যে পুলিশ অফিস যে মামলাগুলো এইভাবে তদন্ত করলো, তদন্ত শেষে কে কি দিবে? সে রিপোর্ট দিবে। সে যদি আসামির অপরাধের সাথে সংশ্লিষ্টতা খুঁজে পায়, তাইলে সে আসামির বিরুদ্ধে চার্জশিট দিবে। আর যদি সংশ্লিষ্টতা খুঁজে না পায়, তাইলে সে কি করবে? তাইলে সে ফাইনাল রিপোর্ট দিবে। তাইলে দিবে সে ফাইনাল রিপোর্ট। আপনারা একটু 173 মিলিয়ন, এরপরে নেক্সট ক্লাসে বইয়ের ভাষায় আলোচনা করব।
এখন এগুলো নিজের ভাষায় বলছি, কারণ আগে নিজের ভাষায় না বললে বইয়ের ভাষা একটু কঠিন। এরপরে হচ্ছে আমাদের 174, পুলিশ আত্মহত্যা ইত্যাদির অনুসন্ধান করবে ও এর রিপোর্ট দিবে। পুলিশ কি করবে, কেউ যদি আত্মহত্যা করে, কেউ যদি আপনার কাউকে হত্যা করে, তাহলে এগুলোর কি করবে, অনুসন্ধান করবে এবং রিপোর্ট দিবে। এখানে দেখেন এই যে অনুসন্ধানের গুরুত্বটা বোঝানোর জন্য ফৌজদারি কার্যবিধির অন্য কোনো সেকশনে পুলিশের কথা যেখানে আসছে ওখানে ইনকোয়ার কথাটা লেখা নেই, কিন্তু একমাত্র 174-এ পুলিশ ইনকোয়ার করবে, অনুসন্ধান করবে, রিপোর্ট দিবে, এই জিনিসটা লেখা আছে। এটাও ফৌজদারি কার্যবিধির এক ধরনের বৈচিত্র্যময় সেকশন। সেই বৈচিত্র্যটা কি, এটাতে একমাত্র লেখা আছে আপনার কি সম্পর্কে, যে অনুসন্ধান করবে পুলিশে ইনকোয়ার, এগুলো কিসের অনুসন্ধান করবে, যদি কেউ আত্মহত্যা করে, যদি কেউ আপনার কারো আক্রমণে মারা যায়, কেউ কাউকে হত্যা করে, এরপরে কোনো প্রাণীর আক্রমণে মারা যায়, নিজের সাথে কাটলো, হাতি মারলো, এরপর আত্মহত্যা করছে, এগুলোর কি করবে, সে পুলিশে ইনকোয়ার করবে, অনুসন্ধান করবে। ওয়ান 174 ছাড়া অন্য কোন সেকশনে পুলিশ ইনকোয়ার করে এটা উল্লেখ নেই। তাহলে আমাদের 174 কি খুবই গুরুত্বপূর্ণ এবং ব্যতিক্রমী একটা সেকশন। কেউ যখন মারা যায়, কেউ যখন আত্মহত্যা করে, কারো যদি অপমৃত্যু হয়, এরপরে একজন আরেকজনকে খুন করে, তারপরে কোন প্রাণী বা জন্তু কাউকে মেরে ফেললো, এই সব কিছুর অনুসন্ধান করে কে, 174 নম্বর সেকশন অনুযায়ী পুলিশই। এরপরে সে অনুসন্ধান করে কি করবে, সে একটা রিপোর্ট দিবে, আসলে ঘটনাটা কি ঘটছে, এরপরে লাশের গায়ে কি ধরনের আঘাত আছে, তার কালার কি রকম হয়েছে, কতটুকু কাটা গেছে, ইত্যাদি ইত্যাদি সে দিবে। এটাকে বলা হয় সুরুৎহাল তদন্ত। এটাকে কি বলে, সুরুৎহাল করা লাশের। সুরহাতাল বলে না একটা, যে সুরহাতাল একটা শব্দ আছে না, সুরহাতাল। এটা সুরহাতাল না, এটা সুরুৎহাল। আমাদের চিটং এর অন্যান্য দেশে কি বলে জানি না, আমাদের চিটং এ রূপ কেমন, সুন্দর কতটুকু দেখতে, এটাকে সুরত হিসাবে ব্যবহার করে শব্দটা। তো ওই লাশের আপনার দেখতে কিরকম হয়ে গেছে, কি পরিণতি হয়েছে, ওইটাকে বলা হয় সুরুৎহাল তদন্ত। এরপরে বলতেছে আপনার যদি কোনো বিশেষ আদেশ দ্বারা জেলা ম্যাজিস্ট্রেট থাকেন, নির্দেশিত হন জেলা ম্যাজিস্ট্রেট, তাহলে জেলা ম্যাজিস্ট্রেটও থাকবেন। এরপরে যেখানে মৃত ব্যক্তির লাশ আছে ওখানে সে যাবে, গিয়ে তার নিকটবর্তী 2 বা ততোধিক সম্ভ্রান্ত ব্যক্তির উপস্থিতিতে, তাইলে পুলিশ কি করবে, নিজে নিজে যাবে না, 2 বা ততোধিক সম্ভ্রান্ত ব্যক্তিকে সাথে নিয়ে যাবে।
নিয়ে গিয়ে তদন্ত করবে। এরপর ওই মৃত ব্যক্তির দেহে ক্ষত, অস্থিভঙ্গ, থেতলানো, আঁচড়ানো দাগ ও অন্যান্য ক্ষত চিহ্ন বর্ণনা করবে। মোট কথা আপনার একটা লাশকে উনি একটা অপরাধ তদন্তের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু অনুসন্ধান চালাবে, এরপরে সেটা রিপোর্ট দিবে। আপনার ইভেন কি মাথার চুল ছিঁড়ে গেছে কিনা, গার নটটা মুছিল কিনা, জিভে বের করা ছিল কিনা, এগুলো সবগুলো নিয়ে উনি রিপোর্ট দিবেন। এরপরে সেটা কি কোনো অস্ত্র বা যন্ত্রের দ্বারা হয়েছে কিনা, এই আঘাত চিহ্ন, এই ব্যক্তির মারা যাওয়ার মধ্যে দৃশ্যমান কোনো কারণ আছে কিনা, প্রাথমিকভাবে সে কোনো কিছু অনুমান করছে কিনা, সবগুলো এরপরে উপস্থিত গণ্যমান্য ব্যক্তি যারা ছিলেন ওই রিপোর্টে তারা একমত কিনা সেটা জেনে নিয়ে রিপোর্টে তাদের স্বাক্ষর নিবি। সে যে মন্তব্যগুলো করছে সে মন্তব্যের সাথে তারা একমত কিনা। সেজন্য তারা কি করবে, সেজন্য তারা তাদের মতামত নিয়ে ওই রিপোর্টটাতে স্বাক্ষর নিবে। এরপরে সঙ্গে সঙ্গে তার জেলা ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করতে হবে। জেলা ম্যাজিস্ট্রেটকে কেউ বলতে পারবেন? ডেপুটি কালেক্টর স্যার, ডিসি। জি, ডেপুটি কালেক্টর, ডিসি স্যার, ডিসি। ডিসি, ভেরি গুড। জেলা ম্যাজিস্ট্রেট হচ্ছে ডিসি, ডেপুটি কালেক্টর। মনে রাখবেন এই কালেক্টরের তিনটা কাজ। যখন উনি প্রশাসন চালান তখন ওনাকে বলা হয় ডিসি। যখন উনি বিচার সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করেন তখন হয়ে যায় জেলা ম্যাজিস্ট্রেট, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। আর যখন উনি রাজস্ব সংক্রান্ত কাজকর্ম করে, গভর্নমেন্টের খাজনা আদায় এই জাতীয় কাজকর্ম যখন করে তখন উনি হয়ে যান ডিস্ট্রিক্ট কালেক্টর বা জেলা কালেক্টর। এরপরে শুরুতে তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট। একজন ডিসি শুরুতে কি থাকেন? নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকেন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট থাকেন, উনি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নন। এখন এই নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মধ্যে প্রমোশন পেতে পেতে সে কি হয়ে যায়, উনি আপনার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হন, তারপর আপনার বিভাগীয় কমিশনার হন, এরপরে সচিব পর্যন্ত ওনারা বা সিনিয়র সচিব পর্যন্ত ওনারা হয়ে যান। আপনাদের এতটুকুতে কারো কোনো প্রশ্ন আছে? আপনাদের এই আলোচনা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে জানা? শুরুতে আমরা যেভাবে ছোট ছোট সেকশন পাইছি এই সেকশন গুলো একটু বড়, 164, 167, 172, 173, 174, এখানে কিন্তু ব্যাপক পড়াশোনা আছে।
এখন আমি যতটুকু আপনাদেরকে বুঝালাম, এর মধ্যে আপনাদের নিজেদের কোনো প্রশ্ন আছে কিনা বলেন। না স্যার। তাইলে আমরা নতুন আলোচনায় না গিয়ে পুরানো থেকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করি। আপনারা এই সেকশন গুলো এই সপ্তাহ পড়েন। আবার ইয়েতে ফৌজদারি কার্যবিধিতে আমরাও এক ধরনের গুরুত্বপূর্ণ জায়গাগুলো গোছাই ফেলছি। এরপর আমাদের গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে 190 নাম্বার সেকশন, 200 থেকে 205, তারপর হচ্ছে 241 থেকে 245, 260, 262, এরপরে 265 ব্যাপারগুলো, এগুলো আমাদের বিস্তারিত পড়তে হবে। LLB ফাইনাল ওখান থেকে প্রশ্ন হয়। তাইলে মূলত LLB ফাইনালে এখান থেকে যে ফৌজদারিতে যে প্রশ্নগুলো হয় টুপিটাকে আপনারা লিখে নিতে পারেন। ফৌজদারি আদালতের গঠন, এখতিয়ার, ক্ষমতা, এটা নিয়ে একটা কোয়েশ্চেন হয়। এরপর আপনার 146 ধারা নিয়ে একটা কোয়েশ্চেন হয়। আসন্ন বিপদের আশঙ্কা, উৎপাত, এগুলো থাকলে নির্বাহী ম্যাজিস্ট্রেট কি কার্যক্রম গ্রহণ করে। তারপরে আপনার 145 নিয়ে প্রশ্ন হয় ভূমি সংক্রান্ত বিরোধে নির্বাহী ম্যাজিস্ট্রেট কি ভূমিকা পালন করে। এরপরে প্রশ্ন হয় আপনাদের কোন কোন ক্ষেত্রে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে। এরপরে আপনার সাধারণ ব্যক্তি কখন পারে, বেসামরিক ব্যক্তি কখন পারে, এই জিনিসটা গুরুত্বপূর্ণ। এরপরে আমরা আজকে যে জিনিসগুলো পড়ছি, এই যে এজাহার, FIR কাকে বলে, তারপরে এজাহার FIR এর পার্থক্য, গুরুত্ব, এগুলো নিয়ে প্রশ্ন হয়। এরপরে আপনার 2021 সালে মনে হয় প্রশ্নটা আসছিল, স্বীকারোক্তি কিভাবে লিপিবদ্ধ করা হয়, কে স্বীকারোক্তি লিপিবদ্ধ করতে পারে, স্বীকারোক্তি বলতে কি বুঝো, এই জাতীয় একটা প্রশ্ন ফৌজদারিতে আসছিল সম্ভবত 21 সালে, দেখিয়ে মানে গতবারের আগের বারে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে দণ্ডবিধি ফৌজদারিতে পড়াশোনা একটু বেশি, আবার এখানে প্রশ্ন কঠিনও করে এখানে বেশি। কিন্তু আপনারা যদি মূল বই অনুসারে পড়েন নাম্বারও বেশি পাওয়ার সুযোগ আছে এখানে বেশি। গতবার যে দুটো স্টুডেন্ট আপনার ফার্স্ট ক্লাস পাইছে, এরা ইন্ডিভিজুয়ালি এই দুটো সাবজেক্ট, এই সাবজেক্ট গুলোতে মোটামুটি ভালো মার্কস পাইছে। এখানে আলাদাভাবে তারা ফার্স্ট ক্লাস মার্ক ক্যারি করছে এই দণ্ডবিধি ফৌজদারি কার্যবিধিতে। আবার গতবার LLB ফাইনালে যে প্রশ্নটা সবচেয়ে বেশি কঠিন ছিল তাও ছিল এই তৃতীয় পত্র। তাইলে তারা কি করছে, আপনার বসে না থেকে নিজেরা পড়াশোনা করছিল, এবং ওইটা ওইরকম পড়াশোনা না যে পরীক্ষা আসছে আমি প্যারামাউন্ট গাইড বই কিনছি, তা আছেন 5 নিছি, আমি ফার্স্ট ক্লাস পেলাম, ওই রকম না। ভালো ভালো বই নিয়ে পড়াশোনা করছে, তারপরে তারা ভালো রেজাল্ট করতে পারছে। ফৌজদারিতে আমরা কোন কোন সেকশন গুলো পড়ছি এগুলো কেউ বলতে পারবে এই গ্রুপে? এখানে জি স্যার, সেকশন 1 থেকে শুরু করে স্যার, তারপর হচ্ছে 6, সেকশন 6, সেকশন 9, সেকশন 29, 29-এর বি, 29-এর খ, 29-এর গ স্যার, তারপর 31, 32, 33, 33-এর এ, 35, তারপর 54, 55, 56, 57, 58, এটা আছে 59 পর্যন্ত স্যার, বেসামরিক পর্যন্ত। তারপরে তো আমরা সরাসরি স্যার 154-তে আসলাম। 154, 55, 144, 45 করছিলাম মনে হয়।
স্যার মনে হয় আমার মনে হচ্ছে না স্যার পড়ছি এখানে। অন্য কেউ কি মনে করতে পারবেন 144 145 করে কি বলছি না? জি স্যার। জি স্যার। করে কি না? জি স্যার পারবো স্যার। আচ্ছা ঠিক আছে, না না পড়ালে এই দুটো সেকশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এটা হচ্ছে এতক্ষণ আমরা যেগুলো পড়ছি এগুলো হলো পদ্ধতি লাইনের অংশ, আর 144 145 হচ্ছে মূল লাইন। এই ইয়েতে ফৌজদারি পদ্ধতি হচ্ছে মূল লাইনের পদ্ধতিগত আইনের সংমিশ্রণ। কিছু ধারা আছে আপনার প্রসিডিউরাল ল অংশ, আর কিছু ধারা আছে আপনার মূল আইনের অংশ। সাবস্টেন্টিভ ল। এর আজকে নতুন জয়েন্ট হয়েছেন এরকম কেউ পরিচিত আছেন, অপরিচিত আছেন? আজকে একেবারে নতুন, আপনার ক্লাস এতদিন করেন নাই এরকম কেউ আছেন? এরপরে আমাদের সব সময় দেখবেন দেওয়ানি বা ফৌজদারিতে যে কোনো একটা পত্রে এই প্রশ্নটা কিন্তু আসে, আপিল রিভিশন নিয়ে আলোচনা করা। ভাগ্য ভালো হলে দোনো পেপারে আসতে পারে আপিল রিভিশন। তো আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ এই চেষ্টা করব একেবারে 176 190 200 থেকে 205 এই সেকশন গুলো আপনাদেরকে বুঝাই দিতে পারি মতো। আপনারা যদি নিজেরা একটু পড়েন তাইলে মোটামুটি আমার জন্য ভালো হয়। পড়াশোনা খানিকটা নিলাম, ওই আগামী ক্লাসে আপনার পিছনের পড়াগুলো থেকে টুকিটাকি কিছু পড়াশোনা মূল জিনিসগুলো আপনাদের জিজ্ঞেস করা হবে। বিশেষ করে যে প্রশ্নগুলো আমি ছোট করে বলে দিলাম যে কোন কোন প্রশ্ন আপনাদের এলএলবি ফাইনালে হতে পারে, ওই প্রশ্ন সংক্রান্ত কিছু জিনিস জিজ্ঞেস করে নিব। এরপরে আপনার 190 176 তারপরে 200 থেকে 205 এই সেকশন গুলো আপনাদের পড়াই ফেলবেন, নিজেরা একটু পড়ে রাখবেন। স্যার আজকে কি 190 সম্পর্কে একটু বলা যায়? 190 শুনতে চাচ্ছেন? 190 কি করেন আপনি? 190 আপনাকে যদি শুনতে হয় তাহলে আগে 200 সেকশনও বুঝতে হবে, 154 নাম্বার সেকশনও বুঝতে হবে। 154তে কি বলে? আমলযোগ্য মামলার খবর। আমলযোগ্য মামলার খবর। এর আমলযোগ্য মামলার খবর হলে সেটা শেষমেশ 190 সেকশন অনুযায়ী ম্যাজিস্ট্রেটের কাছে চলে যায়। এটা হচ্ছে পুলিশি। আর 200 নম্বর সেকশনে যে জিনিসটা বলে সেটা হচ্ছে নালিশি মামলার ক্ষেত্রে, বা যে মামলাটা ও কমপ্লেইন থেকে আসে, অভিযোগ থেকে আসে। তো 200 নম্বর সেকশনের হেডলাইনটাই হচ্ছে একটু অন্য ধরনের। ওখানে বলে কি 200 নম্বর সেকশনে বলে কি? 200 নম্বর সেকশনে বলতেছে আপনার এক্সামিনেশন অফ কমপ্লেইনেন্ট, ফরিয়াদির জবানবন্দি। স্যার ফরিয়াদিটা কি? ফরিয়াদিটা কি? আপনি ফরিয়াদি বুঝেন না? যা হোক, বিয়ে শাদী করছে? জি স্যার। ও মাশাআল্লাহ। শ্বশুর শাশুড়ি থাকে? শ্বশুর শাশুড়ি বেশি নেই স্যার। এটাও তো আরেক ব্যাপার। মা বাবা আছেন বেঁচে? জি স্যার আছে। আছে। কয় ভাই বোন? 3 ভাই বোন স্যার। জি স্যার। গল্প গুজব করতে গিয়ে তাইলে একজন আরেকজনের বিরুদ্ধে মা বাবার
স্যার ফরিয়াদি অর্থ মানে হচ্ছে গিয়া কারো কাছে বিচার প্রার্থনা করা, মানে একটু মারামারি পিটাপিটি আরো বেশি, তারপরে কি করি বিচার চলে যায় মা বাবার কাছে। ফরিয়াদি বলতে সাধারণত বাদী, মানে যে হচ্ছে অভিযোগটা দায়ের করে সে ফরিয়াদি। যে মার কাছে গিয়ে অভিযোগটা, সে হচ্ছে অভিযোগকারী বা ফরিয়াদি বা বাদী। মোকদ্দমার ক্ষেত্রে সে হচ্ছে কি অভিযোগকারী বা ফরিয়াদি বা বাদী। অন্যদিক দিয়ে সে ভিকটিমও হতে পারে। এই অভিযোগকারী সে ভিকটিমও হতে পারে। এখন কেন বলা হচ্ছে এই সেকশনকে অভিযোগকারীর জবানবন্দি, কমপ্লেন যিনি দিচ্ছেন ওনার জবানবন্দি। তো 200 ধারায় কি করে, আপনার যখন কোনো অভিযোগকারী তার যে কোনো অভিযোগ নিয়ে ম্যাজিস্ট্রেটের কাছে উপস্থিত হবে, তখন ম্যাজিস্ট্রেট তাকে পরীক্ষা করবে, এক্সামিন করবে, আর জবানবন্দি নিবে। জবানবন্দি নেওয়ার পরে উপস্থিত সাক্ষী যারা আছে তাদেরও প্রয়োজন মতো সাক্ষ্য গ্রহণ করবে। তারপরে বলতেছে সে যদি মৌখিকভাবে অভিযোগ করে সেই অভিযোগ লিখিতভাবে নিবে, আমলে নেই। ওখানে বলতেছে আপনার কগনিজেন্স অফ অফেন্স বাই ম্যাজিস্ট্রেট, ম্যাজিস্ট্রেট কর্তৃক অপরাধ আমলে নেওয়া। তাইলে 200 ছিল আপনার এই যে অভিযোগের মাধ্যমে যে মামলাগুলো আসে, যেগুলোকে আমরা সিআর কেস বলি, কমপ্লেন রেজিস্টার কেস, সে অভিযোগ থেকে আসে সেইগুলো। এরপরে যেগুলো পুলিশের মাধ্যমে আছে, জিআর কেস, রেজিস্টারের মাধ্যমে আসে, সবকিছু কি হয় 190 ধারায় ম্যাজিস্ট্রেট আমলে নিয়ে থাকেন। আর এগুলো তো সবকিছু আপনার ফৌজদারিতে ভিন্ন ভিন্ন জায়গা থেকে আসে, 190-তে মিলিত হয়। দেওয়ানিতে সব অ্যাকশন কোথায় হয় জানেন? শুধুমাত্র একটা সেকশনে, ওই ক্ষেত্রে নয়। আপনার মোকদ্দমা আমলে নেওয়া, দেওয়ানি মোকদ্দমার সাধারণ বিষয়বস্তু, দেওয়ানি আদালতের সাধারণ এখতিয়ার, এরপরে বিষয়বস্তুগত এখতিয়ার, দেওয়ানি আদালতের মোকদ্দমা আমলে নেওয়া, সবকিছু 9 নম্বর সেকশন। কিন্তু ফৌজদারিতে এগুলো ভিন্ন ভিন্ন সেকশন। 190-তে তাইলে কি করে ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নিতে পারে। সে ম্যাজিস্ট্রেটকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, স্পেশাল ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত নিকুঞ্জ ম্যাজিস্ট্রেট যে কোনো অপরাধ আমলে আনতে পারবে। কিভাবে? কিভাবে মনে রাখবেন আপনার? পুলিশি, নালিশি, পুলিশি, এরপরে হচ্ছে দেখিয়া শুনিয়া। কিভাবে? নালিশি, পুলিশি, দেখিয়া শুনি। এই যে 200 নম্বর সেকশনে নালিশ করা, অভিযোগ দেওয়া, এভাবে যদি কোনো অভিযোগ আসে ওখান থেকে, এরপরে বলতেছে পুলিশে যদি কোনো আপনার আমলযোগ্য অপরাধের এফআইআর পায় ওখান থেকে, এরপরে বলতেছে দেখে শুনি। তাহলে দেখবে শুনবে কে? এই দেখাশোনার কাজ হচ্ছে ম্যাজিস্ট্রেটের। সে যদি এইরকম একটা সংবাদ, যে অপরাধ একটা সংগঠিত হয়েছে, পুলিশ অফিসার ছাড়া অন্য কোনো ব্যক্তির নিকট থেকে খবর পায়, অথবা নিজের জ্ঞান মতে বা সন্দেহবশত, যেটাকে বলতেছে দেখে শুনে। এরপরে সত্য দিয়ে দিছে। সত্য দিয়ে দিছে কি? এই দেখে শুনের বেলায় দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট কি করতে পারে না, অপরাধ আমলে নিতে পারে না।
এরপর হচ্ছে কি আমাদের সরকার বা এত বিষয়ে হাইকোর্ট বিভাগের জারিকৃত সাধারণ বা বিশেষ আদেশ সাপেক্ষে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর যে কোনো ম্যাজিস্ট্রেট এক উপধারার ক দফা বা খ দফার অধীন সে সকল অপরাধ আমলে নেওয়ার ক্ষমতা দিতে পারেন যেগুলোর বিচার তিনি করতে সক্ষম বা বিচারের জন্য প্রেরণ করতে পারেন। উনি যেগুলোর বিচার করতে পারে বা বিচারের জন্য প্রেরণ করতে পারে এগুলো কি করতে পারবে? আমলে নিতে পারবে। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এই ক্ষমতা দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর যে কোনো ম্যাজিস্ট্রেটকেও দিতে পারে। কোনগুলার? ক দফা এবং খ দফার। তার মানে তারা গ দফা যেটা দেখে শুনে যেটা সেটা তারা পারে না। সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেটে দেখে শুনে নিজের জ্ঞানে কোনো মামলা আমলে নিতে পারবে না। এটা পারে কে? ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটরা। এটা হচ্ছে মোটামুটি 190। বুঝতে পাইছেন মোটামুটি? জি স্যার। প্রশ্নটা কে করছিলেন? জি স্যার, আমি বুঝতে পারছি স্যার। আপনি তো বুঝতে পারছেন, আপনার নামটা কি সেটা জানতে চাচ্ছিলাম। সুমনা আক্তার। সুমনা কোন কলেজে? কুড়িগ্রাম আইন মহাবিদ্যালয়। আচ্ছা, ভাইয়ের সাথে আর কথাবার্তা হয়েছিল? জি স্যার, জি স্যার। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আরো কথাবার্তা হবে, পড়াশোনা হবে। একটু পড়াশোনা করে রাখুন। এক সময় একটা দুটি ছিল যে ভালো মতো পড়াও লাগবে, সেকেন্ড ক্লাসের বেশি দেয় না। আসলে আমি ব্যক্তিগতভাবে মনে করি 450 ক্লাস করা মানে ফার্স্ট ক্লাস পাওয়া। এরপরে তো যদি আপনারা 475 পান 4-5 নাম্বার বেশ দিয়ে ফার্স্ট ক্লাস দিবে। এটা মাথায় রেখে ভালো মতো পড়াশোনা করেন, ইনশাল্লাহ পারবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ, দোয়া করিয়েন সবাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম